হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ইথারের কেমিক্যাল রিয়াকশন পড়ছিলাম। ম্যাক্সিমামটাই পড়া হয়ে গেছে। লাস্ট একটা পার্ট বাকি আছে, যেটা হচ্ছে অ্যারোমেটিক ইথারগুলোর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবার লিখে রেখেছি ওটা আমি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ অ্যারোমেটিক ইথারগুলোর। অ্যারোমেটিক ইথার কারা? অর্থাৎ যেখানে একটা বেনজিন রিং থাকবে এবং মানে ইথারের একটা আর গ্রুপ হচ্ছে বেনজিন রিং, আর একটা আর গ্রুপ এমনি অ্যালকিল গ্রুপ, যে কোনো মিথাইল ইথাইল ইত্যাদি। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথা এখানে লিখে রেখেছি ও আর গ্রুপ, অর্থাৎ যেটা বেনজিন বলয়ের সঙ্গে যে পার্টিকুলার গ্রুপটা জুড়ে আছে আর কি। ও আর গ্রুপটা হচ্ছে প্লাস এম গ্রুপ। প্লাস এম কেন? কারণ অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, অক্সিজেন তার লোন পেয়ার অফ ইলেকট্রনটা বেনজিন বলয়ের দিকে বা বেনজিন রিংয়ের দিকে ডোনেট করে এবং পাই বন্ড খুলে গিয়ে এখানে নেগেটিভ চার্জ আসে। তারপর সেই নেগেটিভ চার্জটা অর্থ এবং তারপরে প্যারা, তারপরে আবার অর্থ, এইভাবে ঘুরতে থাকে। অর্থাৎ বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। ইলেকট্রন ডেনসিটি মানে অক্সিজেন তার লোন পেয়ার অফ ইলেকট্রনটা রিংয়ের মধ্যে পাঠিয়ে দেয়, ফলে রিংয়ের ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে। তো প্লাস এম গ্রুপ অ্যান্ড ইট ইনক্রিজেস ইলেকট্রন ডেনসিটি অফ বেনজিন রিং। সো ইট ইজ মানে কোনটা? ও আর গ্রুপ, অ্যান্ড অ্যাক্টিভেটিং গ্রুপ টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করে। অ্যাক্টিভেটিং কেন? কারণ আচ্ছা, আমি এইখানটায় লিখছি, দেখো ওই জিনিসটাই আমি এখানে লিখছি। তো ও আর গ্রুপ কী করবে, যেটা আমি এক্ষুনি বললাম যে অক্সিজেন তার লোন পেয়ারটা ডোনেট করছে কোথায়? বেনজিন রিংয়ে, এবং তার ফলে কি হচ্ছে? অক্সিজেন পজিটিভলি চার্জড হচ্ছে, এখানটা ডাবল বন্ড হচ্ছে, আর এই অর্থ পজিশনটাতে একটা নেগেটিভ চার্জ আসছে। ঠিক আছে, পরবর্তী রেজোনেটিং স্ট্রাকচারে আমরা দেখব নেগেটিভ চার্জটা এইখানে আসছে এবং এই পাই বন্ডটা খুলে যাচ্ছে। তো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এই প্যারা পজিশনটাতে নেগেটিভ চার্জ আসবে। ঠিক আছে, আর ঠিকই আছে, প্যারা পজিশনটাতে নেগেটিভ চার্জ এলো, এবং তারও পরে যদি আমরা আরেকটা আরএস আঁকতে যাই তাহলে দেখবো যে উল্টো দিকের অর্থ পজিশনটাতে আরেকটা নেগেটিভ চার্জ আসছে। অর্থাৎ অর্থ এবং প্যারা এই পজিশনগুলো হচ্ছে ইলেকট্রন রিচ পজিশন। অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি, তাই নেগেটিভলি চার্জ। এইবার যখন ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করতে আসে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে ইলেকট্রোফাইল আসবে অ্যাটাক করতে, তাহলে ইলেকট্রোফাইল কোন পজিশন নেবে? ইলেকট্রোফাইল বন্ড করবে কোন কার্বনের সঙ্গে? আইদার অর্থ পজিশনের কার্বনের সঙ্গে অথবা প্যারা পজিশনের কার্বনের সঙ্গে, কারণ এগুলো হাইলি নেগেটিভলি চার্জড। ওর সঙ্গেই পজিটিভলি চার্জ বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট ইলেকট্রোফাইলের রিয়াকশান হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে যেহেতু রিংয়ের ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেলে ইলেকট্রোফাইল আরও তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হবে, অর্থাৎ রেট অফ রিয়াকশান বাড়বে। সেই জন্য আমরা বলছি যে রিংটা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে টুয়ার্ডস দিস রিয়াকশন। অ্যাক্টিভেটেড মানে রিঅ্যাক্টিভিটি বেড়ে গেছে, কারণ যেহেতু এটা নেগেটিভলি চার্জ হয়ে গেছে, এইবার পজিটিভ চার্জকে অ্যাটাক করা বা রিয়াকশান হওয়ার পসিবিলিটি বেড়ে গেছে। সুতরাং রিংটা অ্যাক্টিভেটেড হয়েছে, তাই আমরা বলছি যে ও আর গ্রুপ হচ্ছে একটা অ্যাক্টিভেটিং গ্রুপ। এবার রিয়াকশানটা হবে কোথায়? আইদার অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে। তাহলে ও আর ইজ অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। অর্থ প্যারা ওরিয়েন্টিং কেন? কারণ ইলেকট্রন ডেনসিটি বেড়েছে কোথায়? অর্থ এবং প্যারা পজিশনে। তাই অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রোফাইলের এসে জুড়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম, তাই অর্থ প্যারা ওরিয়েন্টিং। এবার অর্থর থেকে প্যারাতে হচ্ছে ইলেকট্রোফাইল এসে বন্ড করবে, সেইটার পসিবিলিটি বেশি। কেন? কারণ অর্থ পজিশনে যদি ইলেকট্রোফাইল বন্ড করে তাহলে ইলেকট্রোফাইল আর ও আর গ্রুপ পাশাপাশি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, মানে একটা স্টেরিক হিন্ড্রেন্সের ব্যাপার থাকলেও থাকতে পারে, যেটা একেবারেই মিনিমাইজড হয়ে যায় যদি প্যারা পজিশনে বন্ডটা হয়। তাই জন্য আমরা লিখছি যে প্যারা প্রোডাক্ট ইজ অলওয়েজ মেজর প্রোডাক্ট ইন এসিএআর মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে প্যারা প্রোডাক্টটা সবসময় মেজর, কারণ প্যারা প্রোডাক্টে স্টেরিক হিন্ড্রেন্সের চান্স কম। আর লাস্ট, রেট অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান ফেনলের হচ্ছে বেশি হয় অ্যানিসোলের থেকে। অ্যানিসোল কোনটা? যদি এই আর গ্রুপটা মিথাইল হয়। এখন অ্যানিসোলটা একটা খুবই, আমি উপরেগুলো মুছছি একটু, অ্যানিসোলটা খুবই
পরিচিত একটা কম্পাউন্ড আমাদের, সেই জন্য অ্যানিসোলের সঙ্গে ফেনলের রিঅ্যাক্টিভিটিটা কম্পেয়ার করা হয়, যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে দুজনের রিঅ্যাক্টিভিটি যদি আমরা কম্পেয়ার করি তাহলে কার বেশি কার কম। এমনিতে মনে হতে পারে যে ফেনলের থেকে অ্যানিসোলের রিঅ্যাক্টিভিটি বেশি। কেন মনে হতে পারে? দেখো, OCH3 আর এখানে ধরো বেনজিন বলা। এইবার অক্সিজেনের কাজ হচ্ছে ইলেকট্রনটা রিংয়ের দিকে দেওয়ার। অক্সিজেন যদি ইলেকট্রনটা রিংয়ের দিকে দেয় তাহলে আমরা এই যা এখানে এঁকেছি এরকমই একটা পাবো সিমিলার স্ট্রাকচার। অক্সিজেন পজিটিভলি চার্জ হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে, আর অর্থ পজিশনে নেগেটিভ চার্জ হলো। খুব ভালো করে লক্ষ্য করার একটা জিনিস, আমাদের এরকম মনে হবে যে মিথাইল গ্রুপটার, মিথাইল যেটা আছে অক্সিজেনের সঙ্গে, এই মিথাইল গ্রুপটার তো এমনিতে একটা প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই। সুতরাং আমাদের মনে হবে যে মিথাইল তা প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রনটাকে ঠেলছে অক্সিজেনের দিকে, মানে এই স্ট্রাকচারটা দেখাই, অক্সিজেন ঠেলছে, ইলেকট্রন ঠেলছে টুয়ার্ডস অক্সিজেন। অক্সিজেনের যদি মিথাইল যদি প্লাস আই এফেক্ট দিয়ে ইলেকট্রন পেয়ারটাকে অক্সিজেনের দিকে পুশ করে, তাহলে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন এর অ্যাভেলেবিলিটি বা ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। সুতরাং অক্সিজেন এখন আরও তাড়াতাড়ি ইলেকট্রনটা দিতে পারবে কাকে? বেনজিন বলাকে। ঠিক আছে, আরেকবার বলছি, মিথাইল যেহেতু প্লাস আই এফেক্ট আছে, তাহলে মিথাইল এই ইলেকট্রন পেয়ারটাকে অক্সিজেনের দিকে ঠেলছে, সুতরাং অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে। সুতরাং অক্সিজেন এখন বেশি তাড়াতাড়ি ইলেকট্রনটাকে রিংয়ের দিকে দিতে পারবে, অর্থাৎ অক্সিজেন রিংটাকে আরও বেশি বেশি করে অ্যাক্টিভেট করতে পারবে বা রিংয়ের ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পারবে। এইটা আমাদের মনে হচ্ছে, যেটা আবারও বলছি, যেটা আমাদের মনে হচ্ছে যে ফেনলে সম্ভব নয়। ফেনলে কি হচ্ছে? ফেনলেও তোমার হচ্ছে যে অক্সিজেন ইলেকট্রন পেয়ার দিচ্ছে, OH গ্রুপটাও হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, OR বা OCH3 গ্রুপের মতন, কিন্তু এইখানকার হাইড্রোজেনের তো আর কোনো প্লাসাই নেই, তাহলে হাইড্রোজেনের দিকে অক্সিজেনের দিকে এক্সট্রা কোনো ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে দিতে পারছে না, যেমনটা এখানে হচ্ছে। এখানে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, তাই আমাদের মনে হচ্ছে যে অ্যানিসোলটাই যেন বেশি রিংয়ের ইলেকট্রন ডেনসিটি বেশি বেশি করে বাড়াচ্ছে, অর্থাৎ বেশি অ্যাক্টিভেটিং। সুতরাং রেট অফ রিয়াকশন বেশি হওয়ার কথা এখানে, ঠিক আছে, ফেনলের তুলনায়। কিন্তু বাস্তবে যেটা হয়, ফেনলের রিঅ্যাক্টিভিটি বেশি অ্যানিসোলের তুলনায়। এটার দুটো ব্যাখ্যা আছে, দুটো এক্সপ্লেনেশন আছে। প্রথমটা হচ্ছে এটা যে দেখো, যদি এর আমি আর একটা RS আঁকি তাহলে কি হবে? এটা পজিটিভ চার্জ হবে, ডাবল বন্ড হয়ে গেল, আর অর্থ পজিশনে নেগেটিভ চার্জ এসে গেল। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, এখন এই স্ট্রাকচারটা থেকে আরও আমি RS পাবো, পরবর্তী RS-এ প্যারা পজিশনে নেগেটিভ চার্জ আসবে, তারপরেরটাতে এই অর্থ পজিশনে নেগেটিভ চার্জ আসবে। আমি ওই সব দিকে যাচ্ছি না, সিম্পলি আমি কম্পেয়ার করছি এই দুটো স্ট্রাকচারকে। দেখো, এই স্ট্রাকচারটা আমি কম্পেয়ার করছি এই স্ট্রাকচারটার সঙ্গে এই স্ট্রাকচারটা। যখন আমরা একদম শুরুতে জিওসির আন্ডারে রেজোনেন্স পড়েছিলাম, সেখানে আমরা রেজোনেটিং স্ট্রাকচারগুলোর কম্প্যারিজন বা স্টেবিলিটি কম্প্যারিজন আলোচনা করেছিলাম, যে কখন একটা RS মোর স্টেবল হবে, অর্থাৎ মোর কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য RH হবে। সেইটার অনেকগুলো কন্ডিশন পড়েছিলাম, তার মধ্যে একটা আমরা এটা পড়েছিলাম, মনে আছে কিনা জানি না তোমাদের, আমি এখানে লিখছি, দেখো, আমরা এটা পড়েছিলাম যে পোলার RS, স্টেবিলিটি অফ RS যখন আমরা পড়ছিলাম, স্টেবিলিটি, তখন আমরা এটা পড়েছিলাম পোলার RS হচ্ছে গ্রেটার দেন ডাইপোলার RS। পোলার RS এর স্টেবিলিটি ডাইপোলার RS এর তুলনায় বেশি, এইটা আমরা পড়েছিলাম। তো দেখো, এই যে ডাইপোলার না, প্লাস মাইনাস দুটো চার্জ আছে, ডাইপোলার RS, এটাও ডাইপোলার RS। এখন এই ডাইপোলার RSটা কী করতে পারে? এটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে, আমি কিন্তু আর RS লিখছি না, RS লেখার পার্ট শেষ, আমি এটা এখানে আরও RS তৈরি হবে। এটা কি করতে পারে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। এটা একটা H+ রিলিজ করতে পারে। H+ যদি চলে যায়, এই বন্ডের ইলেকট্রন পেয়ার ছেড়ে দিয়ে চলে গেল H+,
তাহলে ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে নেবে ও প্লাস, ও অ্যাটম ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ও ইলেকট্রন পেয়ারটা নিয়ে এখন নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল যদি হয়ে যায় তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম, দেখো এটা প্লাস একটা এইচ প্লাস তৈরি হয়ে গেল, এইচ প্লাস তৈরি হয়ে গেলো, আর একটা এরকম স্ট্রাকচার তৈরি হয়ে গেলো। এইবার এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটা একটা পোলার স্ট্রাকচার। এতক্ষণ ছিল ডাইপোলার, এবার হয়ে গেছে পোলার। পোলার স্ট্রাকচারে বেশি স্টেবল। আর এইচ প্লাস আয়ন তো বেরোতেই পারে, কারণ এইচ প্লাস আয়ন একটা স্টেবল আয়ন, এইচ প্লাস আয়ন ইজ ভেরি মাচ স্টেবল। কিন্তু আচ্ছা, এখানেও আরও ডিফারেন্ট আরএস তৈরি হতে পারে। আমি আরএসের দিকে যাচ্ছি না, আমি বলছি সিমিলার যদি রিয়াকশান একটা, এখানে যেমন এইচ বেরিয়েছে, তো এখান থেকে যদি মিথাইলকে বেরোতে হয়, মিথাইল যদি বেরোয় ইনফ্যাক্ট, তাহলে এখানে আমরা একটা ডাইপোলার থেকে একটা পোলার স্ট্রাকচার পেতে পারি, পোলার স্ট্রাকচার পেতে পারি। কিন্তু তার সঙ্গে যে ক্যাটাইনটা তৈরি হচ্ছে সেটা কী হবে? CH3+ হবে। তো এখানে যেমন H+ বেরিয়েছে, এখানে তেমনি CH3+ বেরোবে। এখন CH3+ হচ্ছে একটা মিথাইল কার্বোক্যাটাইন। মিথাইল কার্বোক্যাটাইন আমরা জানি খুবই আনস্টেবল হয়, কারণ কার্বোক্যাটাইনের স্টেবিলিটি আমরা পড়ে রেখেছি আগে। সব থেকে আনস্টেবল হচ্ছে মিথাইল, তারপরে 123, তাই না? টারশারি কার্বোক্যাটাইন সব থেকে বেশি স্টেবল, মিথাইল সব থেকে বেশি আনস্টেবল। তাহলে যেহেতু ডাইপোলার স্ট্রাকচার থেকে পোলার স্ট্রাকচারে আসার জন্য এমন একটা স্পিসিসকে বাইরে বের করতে হচ্ছে যে হচ্ছে আনস্টেবল, সুতরাং এই রিয়াকশানটা বা এই স্টেপটা খুব একটা ফিজিবল নয়, এই স্টেপটা হতে চাইবে না খুব একটা। কিন্তু ফেনল যখন ডাইপোলার থেকে পোলার স্ট্রাকচারের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা ভেরি মাচ সেটা পসিবল। কেন? কারণ একটা স্টেবল আয়ন সে রিলিজ করছে, সুতরাং এই স্টেপটা ভেরি মাচ পসিবল। সুতরাং পোলার আরএস কে তৈরি করবে? কার পোলার ডাইপোলার থেকে পোলার আরএসের দিকে যাওয়ার বা পোলার স্ট্রাকচারের দিকে যাওয়ার টেন্ডেন্সি কার বেশি? অবভিয়াসলি ফেনলের। তো এই যে ফেনলের যে আরএসগুলো, এখান থেকে অ্যানিসোলের আরএস তৈরি হচ্ছে, এখান থেকে ফেনলের আরএস তৈরি হচ্ছে। ফেনলের আরএসগুলোর এই যে ডাইপোলার থেকে পোলার স্ট্রাকচারে চলে যাওয়ার যে টেন্ডেন্সি, সুতরাং পোলার স্ট্রাকচার মানেই তার স্টেবিলিটি বেশি। তাহলে এই যে এক্সট্রা যে স্টেবিলাইজিং যে ফ্যাক্টরটা, ডাইপোলার থেকে পোলার আরএস তৈরি হওয়ার যে ব্যাপারটা, এইটাই ফেনলের রিঅ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। ঠিক আছে? যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার স্টেবল হবে, তত সেই পার্টিকুলার স্টেবল আরএসটা ফার্দার রিয়াকশানে যাবে। সুতরাং পোলার আরএস তৈরি হওয়ার যে পসিবিলিটি, সেইটা ফেনলে বেশি, সেই কারণে ফেনলের রিঅ্যাক্টিভিটি বেশি। ঠিক আছে? জাস্ট এই কথাটা আমরা লিখে রাখি যে tendency to form a polar RS by phenol is more likely than anisole। ঠিক আছে? This gives extra stability to RS of phenol। ফেনলের যে রেজোনেটিং স্ট্রাকচার তাদেরকে এক্সট্রা স্টেবিলিটি দেয়। সো রেট অফ রিয়াকশান ROR হচ্ছে ফেনল গ্রেটার দ্যান অ্যানিসোল। সেকেন্ড যে এক্সপ্লেনেশনটা আছে, দুটো এক্সপ্লেনেশন আছে বললাম। কিসের সাপেক্ষে? যে রেট অফ রিয়াকশান হচ্ছে ফেনল গ্রেটার দ্যান অ্যানিসোল। এইটার জন্য আরও একটা রিজন বা আরও একটা এক্সপ্লেনেশন মার্কেটে চালু আছে। সেটা হচ্ছে কীরকম? দেখো, ফেনল, এই হচ্ছে ফেনলের স্ট্রাকচার। যদি এরকম হয় যে রিয়াকশানটা হচ্ছে নিউট্রাল মিডিয়ামে, প্রসম মাধ্যমে, অথবা অ্যালকালাইন মিডিয়াম, ঠিক আছে, বেসিক মিডিয়াম, নিউট্রাল অথবা অ্যালকালাইন মিডিয়ামে যদি রিয়াকশান হয়, তাহলে অ্যালকালি ধরো NaOH আছে, তাহলে তার সঙ্গে ফেনলের এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন রিয়াকশান হয়ে ফেনল থেকে তৈরি হয়ে যাবে ফেনক্সাইড আয়ন।
ঠিক আছে, ফেনল থেকে তৈরি হয়ে গেল ফেনক্সাইড। এবার যেহেতু ফেনক্সাইড আয়ন তৈরি হয়েছে, একটা নেগেটিভলি চার্জ স্পিসিস, ও সবসময় ইলেকট্রনটা দেওয়ার এই যে টেন্ডেন্সিটা, এটা যে কোনো নিউট্রাল কোনো অ্যাটমের থেকে বেশি হবে। তাহলে ফেনলের অক্সিজেন যে রেটে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে রিংকে, অর্থাৎ ফেনলের OH গ্রুপ যে রেটে রিংকে অ্যাক্টিভেট করছে টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, O মাইনাস আরও বেশি করে করছে, কারণ O মাইনাস মানে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, সুতরাং ইলেকট্রন দেওয়ার যে প্রবণতা সেটাও বেশি হবে। এটা হচ্ছে 1 নম্বর। এবার একই সঙ্গে আমি যদি অ্যানিসোলকে কম্পেয়ার করি, তো অ্যানিসোল সে মিডিয়াম তোমার অ্যালকালাইন নিউট্রাল যাই হোক না কেন, এ তো আর O মাইনাস তৈরি করতে পারবে না, কারণ এখান থেকে যদি O মাইনাস তৈরি করতে হয় তাহলে আবারও সেই একই জায়গায় আমরা যাচ্ছি। দেখো, O মাইনাস যদি তৈরি করতেই হয় তাহলে এখানে CH3+ তৈরি করতে হবে, তাই না? এখান থেকে H+ বেরিয়েছিল, তাহলে এখান থেকে আবারও সেই মিথাইল, ওই একই গল্পে আমরা ফিরে আসছি। তাহলে এই যে তৈরি হলো মিথাইল, এটা একটা আনস্টেবল ক্যাটায়ন, সুতরাং এই আনস্টেবল ক্যাটায়ন তৈরি হবে না। আনস্টেবল ক্যাটায়ন তৈরি হবে না বলেই এখান থেকে ফেনক্সাইড তৈরি হবে না, সুতরাং এইটা এইভাবেই থেকে যাবে। ঠিক আছে, অ্যানিসোলটা এই নিউট্রাল অবস্থাতেই থেকে যাবে। সুতরাং নিউট্রাল অক্সিজেন যে রেটে এখানে ইলেকট্রন দেবে, নিউট্রাল অক্সিজেন যে রেটে ইলেকট্রন পেয়ার দেবে বেঞ্জিন বলয়কে, সেই রেটটা অনেক কম হবে, রেট অনেক বেশি হবে এখানে। সুতরাং আমরা বলতেই পারছি যে ফেনলের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। এবার আমরা রিঅ্যাকশানসগুলো লিখছি। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে খুব বেশি রিঅ্যাকশান নেই, 4-5টা রিঅ্যাকশান আমরা জানি যে ডাইরেক্ট বেঞ্জিন বলা হয় যে রিংগুলোকে প্রবেশ করানো যায়। কি কি? নাইট্রো গ্রুপ, হ্যালোজেন গ্রুপ, আর সালফোনিক অ্যাসিড গ্রুপ, এছাড়া ধরো ফিডেল ক্রাফট রিঅ্যাকশান করিয়ে অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এই 5টা রিঅ্যাকশান। তো আমরা কী করবো, একবারই এই 5খানা রিঅ্যাকশান দেখিয়ে দেবো, মানে খুব একটা তো এখানে ভোজকট কোনো ব্যাপার নেই। এটা ধরো অ্যানিসোল হয়ে গেল OCH3। এইবার অ্যানিসোলের মধ্যে ধরা যাক আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলাম, তাহলে নাইট্রেশন হবে। এবার নাইট্রেশন যখন হবে, আমরা একটু আগেই বললাম যে অর্থোপ্যারা ওরিয়েন্টিং এবং প্যারা প্রোডাক্টটা হচ্ছে মেজর, তাহলে প্যারাতে একটা NO2 গ্রুপ চলে আসবে, দিস ইজ মেজর, আর মাইনরটা হচ্ছে অর্থোনাইট্রো অ্যানিসোল, তো মাইনরটা আর আমরা লিখলাম না। ঠিক আছে। সেকেন্ড, যদি ফিউমিং সালফিউরিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করানো হয়, অর্থাৎ সালফোনেশন যদি করানো হয়, তাহলে সালফোনিক অ্যাসিড গ্রুপ আসবে। সেটা কেমন দেখতে হবে? SO3H। ঠিক আছে, এটা মেজর প্রোডাক্ট হবে, মেজর প্রোডাক্ট। আর যদি আমরা ব্রোমিন আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিই, তাহলে ব্রোমিনেশন হয়ে গেল। দেখো OCH3 তার প্যারা পজিশানে চলে আসবে ব্রোমো, তাহলে এটা হয়ে গেল প্যারা ব্রোমো অ্যানিসোল। আবারও প্যারাটা মেজর প্রোডাক্ট, অর্থ ব্রোমো অ্যানিসোল, যেটা মাইনর, ওটাকে আমরা লিখতেই পারো তুমি সাইডে যে ওটা মাইনর প্রোডাক্ট। তাহলে এই হয়ে গেল 3টে রিঅ্যাকশান। আর ফোর্থ হচ্ছে যদি আমরা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি, ধরা যাক মিথাইল ক্লোরাইড নিলাম, মিথাইল ক্লোরাইড, তার সঙ্গে নিলাম অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে মিথাইলেশন হবে, অর্থাৎ OCH3 গ্রুপের রেসপেক্টে প্যারা পজিশনে মিথাইল গ্রুপ আসবে। ঠিক আছে। আর যদি আমরা অ্যাসাইলেশন রিঅ্যাকশন করি, সাপোজ আমি নিলাম CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড এবং তার সঙ্গে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে OCH3 গ্রুপের সাপেক্ষে প্যারা পজিশনে আসবে COCH3 গ্রুপটা, COCH3, অর্থাৎ C ডাবল বন্ডো আর এদিকে CH3, যেটা অ্যারোমেটিক কিটোন হয়ে গেছে একটা। এই কিটোন গ্রুপের প্যারা পজিশনে একটা ইথার গ্রুপ আছে। ঠিক আছে। তো যাই হোক, এই 5খানা রিঅ্যাকশান আমরা সবসময় যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করাই, তখন আমরা দেখি যে বেনজিন বলয়ে সরাসরি এই 5খানা গ্রুপই প্রবেশ করানো যায়। অ্যালকিল গ্রুপ,
আর এদিকে ধরো একটা অ্যাসিটাইল বা অ্যাসাইল গ্রুপ, নাইট্রো, সালফোনিক অ্যাসিড আর হ্যালোজেন গ্রুপ ডিরেক্টলি যোগ করা যায়। তাহলে আমাদের এই পার্ট ডিটাও শেষ হলো এবং ইথারের যে কেমিক্যাল রিয়াকশান সেটা এখানে কমপ্লিট। তাহলে ইথারের কেমিক্যাল রিয়াকশান শেষ হয়ে যাওয়ার পরে এই চ্যাপ্টারে আর একটা পার্ট আমরা পড়বো ছোটো করে, সেটা হচ্ছে ইপক্সাইডস। ইপক্সাইডসগুলো হচ্ছে কারা? 3 মেম্বার্ড সাইক্লিক ইথার। লিখে নিই একটু ছোটো করে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইপক্সাইডস আর 3 মেম্বার্ড সাইক্লিক ইথার্স। যেহেতু আমরা ইথার পড়ছি তাই এদের কথা একটু জেনে রাখা এখানে দরকার। 3 মেম্বার্ড মানে 3টে অ্যাটম দিয়ে একটা রিং হবে, তো ন্যাচারালি সেটা এইরকমই হবে। ঠিক আছে, 3 মেম্বার্ড সাইক্লিক ইথার হয়ে গেল। অক্সিজেনের দুদিকেই কার্বন আছে। আচ্ছা, এইবার এই কার্বনগুলোর সঙ্গে দুটো করে বন্ড আছে। ঠিক আছে, এখন দেখো আমরা বলছি সিম্পলেস্ট ইপক্সাইড ইজ অক্সিরেন। কি নাম? অক্সিরেন অর ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড। তাহলে অক্সিরেন অথবা ইথিলিন অক্সাইড কোনটা? যেটা হচ্ছে সিম্পলেস্ট ইপক্সাইড। সিম্পলেস্ট মানে কি? সিম্পলেস্ট মানে এই যে কার্বনের সঙ্গে যে দুটো বন্ড আছে, এই দুটো বন্ডে কে থাকবে? হাইড্রোজেন। এদিকেও কারা কারা থাকবে? হাইড্রোজেন। হাইড্রোজেন ছাড়া অন্য কোনো গ্রুপ চলে আসলে তাহলে সেটা সিম্পলেস্ট হবে না। সুতরাং এটার সংকেত কী হবে? ও, আর এখানে ধরো CH2, এখানে ধরো CH2। তাহলে এইটা হয়ে গেল অক্সিরেন বা ইথিলিন অক্সাইড। এটাও একটা ইপক্সাইড, এটা সিম্পলেস্ট ইপক্সাইড। অথবা এটার স্ট্রাকচারটা আমরা এরকমভাবেও দিই অনেক সময়, বন্ড লাইন নোটেশন যাকে আমরা বলি, এইভাবেও দিতে পারি। ঠিক আছে, থার্ড হচ্ছে দেখো, যদি এরকম হয় যে এর সঙ্গে যুক্ত যে এই যে কার্বনটা, একদিকে হাইড্রোজেন আছে, অন্যদিকে অন্য কোনো একটা গ্রুপ আছে। ঠিক আছে, একদিকে হাইড্রোজেন, অন্যদিকে সাপোজ এখানে মিথাইল আছে, এখানে ইথাইল আছে। যদি এরকম হয় যে একটা হাইড্রোজেন এবং অন্যটা অন্য গ্রুপ, সেই ক্ষেত্রে কিন্তু এই কার্বনটা হয়ে যাবে কাইরাল কার্বন, এই কার্বনটাও হয়ে যাবে কাইরাল কার্বন, কারণ এই কার্বনগুলোর সঙ্গে যুক্ত 4টে গ্রুপস আলাদা। দেখো, মিথাইল আছে, হাইড্রোজেন আছে, ওদিকে অক্সিজেন আছে, আর এইদিকে মিথাইল নেই, অন্য কোনো গ্রুপ আছে। সুতরাং এই কার্বনটা কাইরাল। এর ক্ষেত্রেও তাই, ইথাইল, হাইড্রোজেন, অক্সিজেন, আর এইদিকে ইথাইল তো নেই, তাই না? CH3 আছে। সুতরাং এই দুটো কার্বন হয়ে গেল কাইরাল কার্বন। এই অবস্থায় আমরা দেখব যে এই পার্টিকুলার যৌগটার মধ্যে POS আছে কি না। যদি থাকে তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর যদি না থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে দিস 2 কার্বন অ্যাটমস আর কাইরাল। এবার এখানে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে POS প্রেজেন্ট, আর একটা হচ্ছে POS অ্যাবসেন্ট। POS যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা জানি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, কিন্তু এখানে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার, তাহলে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার, দুটো কাইরাল সেন্টার প্লাস হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু প্রেজেন্স অফ POS। এই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলি? মেসো কম্পাউন্ড, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে মেসো কম্পাউন্ড এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, আর যদি POS প্রেজেন্ট হয়, তাহলে আমরা এনহ্যান্সিওমার পাবো দুটো। ঠিক আছে, POS যদি অ্যাবসেন্ট হয় তার মানে আমরা দুটো এনহ্যান্সিওমার পাবো। এনহ্যান্সিওমার্স যেগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এবার ইপক্সাইড পড়ার ক্ষেত্রে এই স্টিরিওকেমিস্ট্রিটাই হচ্ছে মেইন আমাদের কনসার্ন, এইটাই ভালো করে আমাদেরকে বুঝতে হবে। ইপক্সাইডের আমরা একটা দুটো প্রিপারেশান পড়বো, এটা মুছে দিচ্ছি, একটা দুটো প্রিপারেশান পড়বো, আর একটাই মাত্র আমরা রিয়াকশান পড়বো, যেটা হচ্ছে হাইড্রোলিসিস।
ইপক্সাইডের অ্যাসিড এবং বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিস, এইটা খালি আমরা পড়ে নেবো, তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। যদিও ইথারের এই যে ইপক্সাইডের এই যে রিয়াকশানটা আমি বললাম অ্যাসিড এবং বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিস, এইটা আমরা আগে পড়ে দেখেছি একদম ডিটেলে, যেটা হচ্ছে আমরা যখন রিয়াকশান মেকানিজম পড়েছিলাম সেইখানে, SN1 SN2 রিয়াকশান যেখানে পড়েছিলাম সেইখানে। তবু আমাদের আরেকবার এটা মনে করতে হবে। তাই যদি আমরা এর প্রিপারেশন বলি, প্রিপারেশনে একটাই রিয়াকশানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরকম, দেখো বানানটা একটু অদ্ভুত, এই হচ্ছে রিয়াকশানের বানানটা, প্রিলিজাইভ রিয়াকশান বলে অনেকে, প্রিলিজাইভ রিয়াকশান, অনেকে আবার উচ্চারণ করেন প্রিলেসচিভ রিয়াকশান। উচ্চারণ নিয়ে আমাদের কোনো টেনশন নেই, যে যা খুশি উচ্চারণ করতেই পারে। কি হয় এখানে দেখো, এই রিয়াকশানে যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যালকিন রিয়াকশান করে কার সঙ্গে, MCPBA। MCPBA কি সেটা বলছি, আর তৈরি করে হচ্ছে ইপক্সাইড। এবং এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা হয় সিন অ্যাডিশন। তোমরা নিশ্চয়ই ক্লাস 11-এ যখন অ্যালকিনের রিয়াকশান পড়েছো তখন এই রিয়াকশানটা পড়ে থাকবে, এবং সেখানে আমরা সিন অ্যাডিশন, অ্যান্টি অ্যাডিশন ইত্যাদি কাকে বলে সেগুলোও জেনে রেখেছি। MCPB এর ফুল ফর্ম হচ্ছে মেটাক্লোরো পার বেনজোইক অ্যাসিড। মেটাক্লোরো, দেখো বেনজিন বলা হয় যদি এখানে একটা COOH গ্রুপ থাকে তাহলে এটা বেনজোইক অ্যাসিড হয়ে গেল। আর পার বেনজোইক, পার মানে কি, পারক্সি গ্রুপ থাকবে এরকম, তার মানে আরেকটা অক্সিজেন এক্সট্রা থাকবে। সেক্ষেত্রে আমরা COOH না করে এটাকে CO3H লিখে দিই, 3টে H হয়ে গেল, দুটোর বদলে একটা এক্সট্রা হয়ে গেল, তাহলে পার অ্যাসিড হয়ে গেল। এবার এটার সাপেক্ষে মেটা পজিশনে থাকবে একটা ক্লোরিন, তাহলেই হয়ে গেল মেটাক্লোরো পারবেনজোইক অ্যাসিড। এবার এইটা হচ্ছে আমাদের এইখানে রিয়েজেন্ট, ঠিক আছে, দিস ইজ দ্য রিয়েজেন্ট। রিয়াকশান কি হয়, রিয়াকশানটা দু একটা বৈশিষ্ট্য আছে সেটা লিখি। রিয়াকশান কী হয় সেটা তখন বললাম, আমি এক্সাম্পল বলছি, তার আগে যেটা লিখতে হবে, এক হচ্ছে এটা স্টিরিও স্পেসিফিক সিন অ্যাডিশন। সিন অ্যাডিশন মানে কি, মানে অ্যালকিনের একই ফেজ থেকে, একই দিক থেকে দুটো বন্ড তৈরি হবে। 2 নম্বর হচ্ছে যে স্টিরিও কেমিস্ট্রি of alkene remains intact in the product epoxide। অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টে অ্যালকিনের স্টিরিওকেমিস্ট্রিটা ইনট্যাক্ট থাকবে। অর্থাৎ অ্যালকিনটা যদি সিস অ্যালকিন হয় তাহলে দুটো সিমিলার গ্রুপ সেম সাইডে থাকে, ইপক্সাইডেও সেই দুটো সিমিলার গ্রুপ সেম সাইডে থাকবে। আর যদি অ্যালকিনটা ট্রান্স হয় তাহলে দুটো সিমিলার গ্রুপ অপোজিট ডাইরেকশনে থাকে ডায়াগোনালি, প্রোডাক্ট ইপক্সাইডেও সেই দুটো গ্রুপ ওরকম ডায়াগোনালিই থাকবে। এক্সাম্পল দেখে নিই কটা, 3টে এক্সাম্পল আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে। 3টে এক্সাম্পল দেখলেই আমাদের পারপাসটা সলভ হয়ে যাবে, যে কারণে আমরা এটা পড়তে চলেছি আর কি। দেখো প্রথম কথা হচ্ছে অ্যালকিন একটা এমন নিয়েছি যেখানে এটা হচ্ছে ধরো এটা একটা সিস অ্যালকিন বানাচ্ছি, সিস বিউট টু ইন, সিস কম্পাউন্ড বোঝা যাচ্ছে। এইবার আমাদের রিয়াকশান মেকানিজম দিতে হবে না, আমাদের খালি প্রোডাক্ট লিখতে হবে। MCPBA কী করে রিয়াকশন করে, সিন অ্যাডিশন, মানে একই ফেজ থেকে রিয়াকশন হবে। অর্থাৎ এই যে দুটো কার্বন, এই দুটো কার্বনের সঙ্গে অক্সিজেনের বন্ড হবে, তো অক্সিজেনের বন্ডটা মানে একই দিক থেকে দুটো বন্ড হবে, তাহলেই তো এরকম একটা ইপক্সাইড যেটা আমরা আগে লিখেছিলাম, মানে এই যে কার্বন আর এই যে কার্বন, তাই একই দিকে যদি দুটো বন্ড হয় তবে তো এই কম্পাউন্ড তৈরি হবে। যদি এরকম হয় যে এই কার্বন আর এই কার্বন, তা অক্সিজেনের একটা বন্ড এই দিক থেকে হলো, আর একটা বন্ড যদি উল্টো দিক থেকে হতে হয় তো সেটা তো সম্ভব নয়, কারণ অক্সিজেনটা তো ওই দিকেই আছে। সুতরাং দুটো বন্ডই এই অ্যালকিনের যে ডাবল বন্ড তার রেসপেক্টে সেম ফেজ থেকেই হবে, সেই জন্যই বলছি সিন অ্যাডিশন। তাহলে প্রোডাক্ট কী হবে দেখো, এবার প্রোডাক্ট যখন আমরা লিখবো এখানে, তখন প্রোডাক্টের লেখার সময় আমাদের একটু সাবধান থাকতে হবে। দেখো সিস কম্পাউন্ড তো, তার মানে দুটো মিথাইল একই দিকে থাকবে। এইবার
এই যে কার্বনটা, এই কার্বন বা এই কার্বন, এইগুলো তো sp2 কার্বন ছিল, এখন তো ইপক্সাইডে এসে এগুলো sp3 হয়ে গেছে, তাই না? ডাবল বন্ড আর নেই, তাহলে sp3 যখন, তখন আমাদেরকে এই যে ওয়েজ এবং ড্যাশ এর সাহায্য নিয়ে আমাদের বন্ডগুলোকে দেখাতে হবে, ঠিক আছে? ওয়েজ আর ড্যাশ, তাহলে দুটো মিথাইল সেম সাইডে, তাহলে আইদার দুটো মিথাইলকেই আমি ড্যাশে দেবো আর দুটো হাইড্রোজেনকে ওয়েজে দেবো, অথবা আমি উল্টোটা করতে পারি, যে একদিকে এখানে এইচকে দিলাম ড্যাশে আর এমইকে দিলাম ওয়েজে, আর এখানেও তাই, এমইকে দিলাম ড্যাশে, হাইড্রোজেনকে দিলাম ওয়েজে। তাহলে এই দুটো কিন্তু একই জিনিস, মানে এবার একই জিনিস যে সেটা আমরা একটু পরে বলছি কী করে এটা একই জিনিস হচ্ছে। এটা 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল দেখো, সেম এক্সাম্পল আমি দিচ্ছি, শুধু আমি বলছি যে ট্রান্স টু বিউটিন, ট্রান্স যদি হয়, সেম রিয়াকশান যদি হয়, তাহলে একই রকম প্রোডাক্ট তোমরা নিজেরাও বানানোর চেষ্টা করো, একই রকম প্রোডাক্ট দেখো, তাহলে দেখো খুব ভালো করে জিনিস লক্ষ্য করো, মিথাইলগুলো ডায়াগোনালি আছে, সুতরাং একটা মিথাইল এইখানে ওপরে থাকলে, মানে ওপরে মানে ওয়েজে থাকলে, আর একটা মিথাইল ড্যাশে থাকবে, তাহলে এখানেও হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই হলো। এইটা একটা, আর একটা কি তৈরি হবে দেখো, তাহলে এইটা, আচ্ছা দাগটা একটু এখান থেকে দিয়ে দিই, তাহলে দেখো আইদার বাঁ দিকের যে কার্বনটা সেখানে মিথাইল ড্যাশ, মিথাইল ওয়েজে হাইড্রোজেন ড্যাশে, এটা উল্টে যেতে পারে, হাইড্রোজেন ওয়েজে মিথাইল ড্যাশে হয়ে গেল, আর ওদিকটাতে মিথাইল ওয়েজে হাইড্রোজেন ড্যাশে হয়ে যেতে পারে। এইটা একটা এক্সাম্পল, সেকেন্ড হয়ে গেল। থার্ড এক্সাম্পল বলছি দেখো, এইটা মুছে দিচ্ছি, এই 3টে এক্সাম্পল নিয়ে তারপরে লাস্টে আমরা একটা কনক্লুশন করব, সেই কনক্লুশনটা বলছি পরে, আগে থার্ড এক্সাম্পলটা লিখে নিই। থার্ড এক্সাম্পল হচ্ছে দেখো, সিমিলার এক্সাম্পল আমি দিচ্ছি, শুধুমাত্র একদিকে ইথাইল দিয়ে দিলাম। ফোর্থ এক্সাম্পল আর একটা হতে পারে, যেখানে মিথাইল আর ইথাইল পরস্পরের ডায়াগোনালি থাকবে, কিন্তু আমরা এটা লিখবো না, মানে এটা তোমরা পরে করবে বাড়িতে, একই জিনিস। আমি যে কারণে 3টে এক্সাম্পল লিখতে চাইছি সেই পারপাসটা আমার এখানে সলভ হয়ে যাবে। ফোর্থ এক্সাম্পলটা এরপর তোমরা অ্যাডিশনালি করতেই পারো। পারপাসটা কি সেটা আমি এটা না লিখলে বলতে পারছি না। দেখো MCPBA দিলাম, তৈরি হচ্ছে প্রোডাক্ট ইপক্সাইড, আবারও ওয়েজ এবং ড্যাশ, আর এদিকেও ওয়েজ এবং ড্যাশ। তা দেখো ইথাইল হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন, অথবা কি হতে পারে, অথবা এইটা হতে পারে যে এখানে ড্যাশে ইথাইল চলে এলো আর ওয়েজে চলে এলো হাইড্রোজেন, এখানেও ড্যাশে চলে এলো মিথাইল, ওয়েজে চলে গেল হাইড্রোজেন। এই যে আমরা বলছিলাম না যে মিথাইল, স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য অ্যালকিন রিমেইনস ইনট্যাক্ট, এটার মানে কি, মানে এই যে এটা সিস মতন লাগছে এখানে, মানে সিস অ্যালকিন, মানে দুটো মিথাইল একই দিকে আছে, তো দুটো মিথাইলই আইদার ওয়েজে থাকবে অথবা দুটোই আইদার ড্যাশে থাকবে, তাহলে স্টিরিওকেমিস্ট্রি ইনট্যাক্ট হয়ে গেল। এখানেও তাই, দুটো মিথাইল পরস্পর ডায়াগোনালি, তাহলে একজন ড্যাশে থাকলে অন্যজন ওয়েজে, ঠিক আছে, একজন ড্যাশে অন্যজন ওয়েজে। এখানেও তাই দেখো, দুটোই মিথাইল ইথাইল পরস্পরের সিস, মানে একই দিকে, তাহলে আইদার দুটোই ওয়েজে অথবা দুটোই ড্যাশে। এইটাকে আমরা বলছি যে অ্যালকিনের স্টিরিওকেমিস্ট্রি রিমেইনস ইনট্যাক্ট। এবার যে কারণে আমি এটা বলতে চাইছি, দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অ্যালকিনগুলো, দুটো গ্রুপ কি সেম গ্রুপ, তো দুটোই মিথাইল, দুটোই যদি মিথাইল হয়, খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে আমরা এই জায়গাটা থেকে বলতে পারবো যে এই কম্পাউন্ডে একটা POS আছে, প্লেন অফ সিমেট্রি আছে। এই মিথাইলটা উপরের দিকে
এই মিথাইলটা উপরের দিকে, তাহলে মাঝখান থেকে যদি আমি একটা প্লেন ভাবি, এই প্লেনটা ইমাজিনারি প্লেনটা মলিকিউলটাকে দুটো ভাগে ভাগ করবে। তাহলে উপরের সাইডে আপ সাইডে মিথাইল আর মিথাইল দুটোই যেহেতু হয়েছে পরস্পরের মিরর ইমেজ হবে, আর নিচের দিকে আছে হাইড্রোজেন হাইড্রোজেন, তারাও পরস্পরের মিরর ইমেজ হবে। বাদ বাকি অক্সিজেন তো দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল। সুতরাং এই ইমাজিনারি প্লেনটাকে আমরা পিওএস বলতে পারি। আর যখনই একটা কম্পাউন্ডে পিওএস থাকে তখন সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, দেখো এবার এই কম্পাউন্ডটাতেও পিওএস আছে, একই তো, দুটো মিথাইল নিচের দিকে আর দুটো হাইড্রোজেন উপরের দিকে। তাহলে মাঝখান থেকে যদি ভাঙি তাহলে হাইড্রোজেনের মিরর ইমেজ হাইড্রোজেন, মিথাইলের মিরর ইমেজ মিথাইল। সুতরাং পিওএস প্রেজেন্ট। তাহলে আমরা বললাম যে মিথাইলগুলোর বা হাইড্রোজেনগুলোর স্টিরিওকেমিস্ট্রি ইনট্যাক্ট, তাহলে আইদার দুটোই ওয়েজে অথবা দুটোই ড্যাশে। তাহলে এই দুটো পসিবিলিটি সম্ভব, কিন্তু এই দুটো পসিবিলিটিতেই যেহেতু পিওএস আছে, সুতরাং এই দুটো স্ট্রাকচার আর আলাদা স্ট্রাকচার নয়, আইডেন্টিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, আমি এইটা অ্যাকচুয়ালি এখানে নিচে লেখার কথা, এই নিচটায় লিখতে হবে, যেহেতু স্ট্রাকচারটা আইডেন্টিক্যাল এদেরকে আমরা পরস্পরের হোমোমার বলবো। কি বলবো? হোমোমার্স অফ ইচ আদার। এবং আইডেন্টিক্যাল মানে এই দুটোর আলাদা কোনো অস্তিত্ব নেই, একটাই কম্পাউন্ড, এবং সেই কম্পাউন্ডটা হয়ে গেল মেসো কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা হয়ে গেল মেসো কম্পাউন্ড। কেন? ভালো করে লক্ষ্য করো, মেসো কম্পাউন্ড কখন হয় আর এনএনসিওমার্স কখন হয়? আমরা খুব সহজ একটা মেথড জেনেছিলাম স্টিরিও আইসোমেরিজম পড়ার সময়, যে আমরা কি করব, এই যে দুটো স্টিরিও সেন্টার, এই দুটো স্টিরিও সেন্টারের আমরা আগে আরএস বের করে ফেলি। তো আরএস কী করে বের করে? দেখো এই যে পার্টিকুলার স্টিরিও সেন্টারটা, এই যে এটাকে আমি এখানে লিখলাম। তো একদিকে এখানে ধরো মিথাইল আছে, আর এখানে ধরো হাইড্রোজেন আছে। হাইড্রোজেন ফোর্থ প্রায়োরিটি, লাস্ট প্রায়োরিটি গ্রুপ। ওইদিকে আছে অক্সিজেন, অক্সিজেন হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তাই 1 নম্বর দিলাম। এই দিকের গ্রুপটা হচ্ছে 2 নম্বর, মিথাইল 3 নম্বর, সিআইপি রুল অনুযায়ী। তো এবার দেখো 1 থেকে 2 থেকে 3 এটা ক্লকওয়াইজ হচ্ছে, আর ফোর্থ গ্রুপ ড্যাশে আছে, যেটা থাকার কথা। আমাদের ফর্মুলা ছিল যে এলডিসিআর, লোয়েস্ট গ্রুপ থাকবে ড্যাশে, ক্লকওয়াইজ হলে আর। তাহলে 1 থেকে 2 থেকে 3 ক্লকওয়াইজ, সুতরাং এটা আর। আর এইখানটায় যদি চলে আসি তাহলে দেখো এখানে মিথাইল 3 নম্বর, হাইড্রোজেন 4 নম্বর, উপরে অক্সিজেন 1 নম্বর, আর এদিকে এটা 2 নম্বর। তাহলে আবারও 1 থেকে 2 থেকে 3 এবার অ্যান্টি ক্লকওয়াইজ উইথ ফোর্থ গ্রুপ লোয়েস্ট গ্রুপ ড্যাশে আছে, তাহলে এটা হয়ে গেল এস। তো এইটা যদি আর হয় তাহলে এবার আমরা জানি যে কোনো একটা স্টিরিও সেন্টার যদি একজোড়া গ্রুপ পরস্পরের স্থান পরিবর্তন করে, সিঙ্গেল সুইচ, তাহলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, আরটা হয়ে যাবে এস আর ওই দিকের এসটা হয়ে যাবে আর। তাহলে এটা এমন একটা কম্পাউন্ড যেটা হচ্ছে আরটা এস হয়ে গেল, এসটা আর হয়ে গেল, মানে এক্স্যাক্ট অপোজিট হয়ে গেল আর এস নমেনক্লেচার। এবার এই যে এক্স্যাক্ট অপোজিট হয়ে গেল, এক্স্যাক্ট অপোজিট হওয়ার পরে আমরা দেখব পিওএস আছে নাকি নেই। যদি পিওএস থাকে, যেমন এই কেসটাতে, তাহলে এই দুটো কম্পাউন্ড পরস্পরের আইডেন্টিক্যাল, মানে এরা পরস্পরের হোমোমার, এবং দুজনের আলাদা আলাদা আইডেন্টিটি নেই, একটাই আইডেন্টিটি, দ্যাট ইজ মেসো কম্পাউন্ড। কারণ মেসো কাকে বলে? যদি মোর দ্যান ওয়ান স্টিরিও সেন্টার থাকে কিন্তু পিওএস থাকার জন্য মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তো সেটা হলো। আর এই যে দুটো কম্পাউন্ড তৈরি হয়েছে দেখো, আবারও এখানে আমি আরএস বের করি, তাহলে এই এদিকে হচ্ছে, আমি এইটার কথা বলছি, তাহলে উপরের দিকে অক্সিজেন 1 নম্বর, এখানে ড্যাশে হাইড্রোজেন 4 নম্বর, ওয়েজে মিথাইল 3 নম্বর, আর এদিকের গ্রুপটা 2 নম্বর। তাহলে 1 থেকে 2 থেকে 3 আরই তো হবে না, দেখো এটার মতোই তো, একই তো। আর এইটা দেখো এই সেন্টারটার মতন, ড্যাশে মিথাইল, ওয়েজে হাইড্রোজেন, তাহলে এটার মতন হবে না, আর হয়ে যাবে। আর বারবার আমি আরএস বের করছি না। তাহলে দেখো এখানেও যে দুটো তৈরি হলো কম্পাউন্ড, সেই দুটো কম্পাউন্ডের মধ্যে দেখো আরটা হয়ে গেছে এস, আরটা হয়ে গেছে এস, মানে এক্স্যাক্ট অপোজিট হয়ে গেছে। এক্স্যাক্ট অপোজিট হওয়ার পরে কি দেখবো? পিওএস আছে নাকি নেই। এখানে পিওএস ছিল, এখানে পিওএস নেই। কেন নেই? কারণ আমি যদি ভাবি যে মাঝখানটায় পিওএস আছে, তাহলে উপরে হাইড্রোজেন, উপরে মিথাইল, হাইড্রোজেনের মিরর ইমেজ কি মিথাইল হবে? না। মিথাইলের মিরর ইমেজ হাইড্রোজেন হবে না। এখানে হচ্ছিল মিথাইলের মিরর ইমেজ তো মিথাইল হবে, দুটো যেহেতু একই দিকে আছে, সুতরাং আমরা ভাবতেই পারি যে মাঝখানে একটা মিরর প্লেন আছে। ঠিক আছে, নিচে হাইড্রোজেন, তো একটা অন্যটার মিরর ইমেজ হতেই পারে, কিন্তু এখানে সেটা হচ্ছে না।
তার মানে এই যে দুটো কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ডের মধ্যে পিওএস নেই। তাহলে যখন আরএস নমেনক্লেচার বা আরএস নোটেশন যখন এক্স্যাক্টলি অপোজিট কিন্তু পিওএস নেই, তখন এই দুটোর আলাদা আইডেন্টিটি আছে। ঠিক আছে, যদি পিওএস থাকে, আবার বলছি প্রথম থেকে ভালো করে শুনে রাখো, আরটা হয়ে গেল এস, এসটা হয়ে গেল আর, তার মানে এক্স্যাক্টলি অপোজিট আরএস নোটেশন। এক্স্যাক্ট অপোজিট আরএস নোটেশন থাকার সময় যদি পিওএস থাকে, তাহলে এই দুটোর আলাদা অস্তিত্ব নেই, সিঙ্গেল কম্পাউন্ড, আইডেন্টিক্যাল। ঠিক আছে, এবং এই দুটো স্ট্রাকচারকে আমরা পরস্পরের হোমোমার বলবো। এবং মেসো কম্পাউন্ড এটা কেন? কারণ এর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু প্রেজেন্স অফ পিওএস আর মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার আছে। কিন্তু যদি এরকম হয় যে এই যে আর থেকে এস মানে এক্স্যাক্ট অপোজিট হয়ে গেল নোটেশন, কিন্তু পিওএস নেই, তখন এদের আলাদা আইডেন্টিটি আছে, এরা পরস্পরের এনহ্যান্সিওমার এবং এরা দুজনেই অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, এবার এইটা এই নিচে লেখার আমার জায়গা নেই, আমি এটাকে তোমরা নিচে লিখবে, আমি এইখানে লিখছি যে এই দুটো হচ্ছে পরস্পরের, জাস্ট এই জায়গাটাতে লিখবে, আমি এটা এখানে লিখছি এনহ্যান্সিওমার ব্র্যাকেটে প্লাস মাইনাস বা ডিএল পেয়ার। ঠিক আছে, আর বোথ হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এই পুরো জিনিসটা লিখবে কোথায়? এখানটায়। ঠিক আছে, এখানটায় আমার জায়গা নেই, আমি লিখেও দিই ছোটো করে, এনহ্যান্সিওমার কতটা অন্তত লিখে রাখি, দেখা যাচ্ছে কিনা জানি না এই অংশটা। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ। এইবার পরের এক্সাম্পলটা দেখো, উপরের এক্সাম্পলটা দেখো, এইসব মুছে দিচ্ছি আমি। এক্সাম্পল 1, এটা ট্রান্স। এক্সাম্পল 1 আর 3 এর মধ্যে কী ডিফারেন্স হবে? এটাও সিস টাইপ না, মানে দুটো সিমিলার গ্রুপ একই দিকে আছে, সিসের মতন। তাহলে সিসের মতন যখন কম্পাউন্ড হচ্ছে, তখন আমরা দেখছি পিওএস থাকলে মেসো কম্পাউন্ড হয়ে যাবে। কিন্তু এই কম্পাউন্ডে কোনো পিওএস নেই। কেন পিওএস নেই? হাইড্রোজেনের মিরর ইমেজ হাইড্রোজেন হবে যদি মাঝখান থেকে আমি ভাবি যে একটা মিরর প্লেন আছে, কিন্তু মিথাইলের মিরর ইমেজ কি ইথাইল হবে? না তো, মিথাইলের মিরর ইমেজ ইথাইল হবে না। হাইড্রোজেন হচ্ছে, ঠিক আছে, মিথাইলের মিরর ইমেজ ইথাইল হবে না, সুতরাং এখানে কোনো পিওএস নেই। আর পিওএস নেই মানেই এটাও তো, এই দুটোই তো আমাদের কী বলবো, এগুলো কাইরাল সেন্টার। দেখো এইটা আর এই যে এইটা একই রকম না, তাহলে এটাকে আমরা আর বলতে পারবো। আর এই জায়গাটাতে আমরা একটু দেখে নিই যে দেখো উপরে অক্সিজেন, এদিকে অক্সিজেন আছে, তাহলে 1, এদিকে ইথাইল 2, এদিকে এই গ্রুপটা 3, আর এখানে হাইড্রোজেন 4, তাহলে 1 থেকে 2 থেকে 3 আর, তাহলে এটা হয়ে গেল আর, সুতরাং এটা এস, এটা এস। তাহলে দুটো কম্পাউন্ড তৈরি হলো যেখানে এই যে দেখো এটার মতোই এক্স্যাক্টলি অপোজিট, আর আর থেকে এস এস হয়ে গেছে, কিন্তু পিওএস নেই। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই নিচেরটায় যা লেখার কথা ছিল পুরোপুরি, এইবার এইখানে আমি জায়গা পাচ্ছি, এইখানে পুরোটা লিখতে পারবো আমি। ঠিক আছে, এই দুজন হচ্ছে কম্পাউন্ড, পরস্পরের এনহ্যান্সিওমার্স, এদেরকে ডিএল পেয়ারও বলা হয়। আর কি লিখছি? বোথ অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, আগেরটা তো আমি বোথ অপটিক্যালি অ্যাক্টিভ বলেছিলাম, তার ব্র্যাকেটে আরেকটা কথা লিখে নাও। ঠিক আছে, সেটা হচ্ছে পিওএস অ্যাবসেন্ট। পিওএস অ্যাবসেন্ট বলেই এরা অপটিক্যালি অ্যাক্টিভ এবং ইনহ্যান্সিওমার। যদি পিওএস প্রেজেন্ট হয়ে যায় তাহলে তো মেসো কম্পাউন্ড হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কী কনক্লুশনে আসলাম? দেখো, কনক্লুশন হচ্ছে এটাই যে যেহেতু এটা সিন এডিশন, আমরা বলেছিলাম সিন এডিশন মানে অক্সিজেনটা একই দিকে এসে যোগ হচ্ছে। একটা শর্টকাট ফর্মুলা এখান থেকে ডিরাইভ করা যায়। শর্টকাট ফর্মুলা আমি লিখছি, দেখো শর্টকাট ফর্মুলাটা হচ্ছে এরকম যে সিস কম্পাউন্ডে যখন সিন এডিশন হয়, সিস কম্পাউন্ডে সিন এডিশন যখন হয়, তখন মেসো কম্পাউন্ড তৈরি হয় যদি পিওএস থাকে। আচ্ছা, যদি পিওএস থাকে থেকেও আরও সহজ করে দিই, যদি এই দুটো গ্রুপ এক্স্যাক্টলি সেম গ্রুপ থাকে, তাহলে 1 নম্বরটাও ছিল সিস, 3 নম্বরটাও সিস। যেখানে এই দুটো গ্রুপ আলাদা হলে এনহ্যান্সিওমার হবে, দুটো গ্রুপ সেম হয়ে গেলে মেসো কম্পাউন্ড হবে। আর ট্রান্সে অলওয়েজ ট্রান্স থেকে তৈরি হওয়া যে ইপক্সাইড, এখানে কখনোই পিওএস থাকবে না, সে গ্রুপ সেম হোক আলাদা হোক যাই হোক।
সুতরাং এটা সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ প্রোডাক্ট তৈরি করবে। তাই এটাই আমরা একটু সামারাইজ করে ছোট করে বক্সের মধ্যে করে লিখে নেব, ঠিক আছে? তো দেখো আমরা কি লিখছি, সিস কম্পাউন্ড বা সিস অ্যালকিনই লিখে দিই, সিস অ্যালকিন ট্রান্স, আচ্ছা সিস অ্যালকিনের সঙ্গে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে সেম টু আর গ্রুপস। অ্যালকিনের দুটো আর গ্রুপ যদি সেম হয় তাহলে যদি সিন অ্যাডিশন হয়, আচ্ছা অ্যান্টি অ্যাডিশনও হতে পারে। অ্যান্টি অ্যাডিশন হলে যা হবে মানে রেজাল্টটা যা আসবে সেটা হচ্ছে সিন অ্যাডিশনের রেজাল্টের জাস্ট অপোজিট। তা আমি আর ওইটা তোমরা ভরাট করবে, জাস্ট অপোজিট। দেখো সিস অ্যালকিনে যদি দুটো গ্রুপ সেম হয় তাহলে সিস অ্যালকিনে সিন অ্যাডিশন হলে আমরা কি পেয়ে যাব, মেসো কম্পাউন্ড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একটাই প্রোডাক্ট, ঠিক আছে? দুটো প্রোডাক্ট আলাদা নয় কিন্তু। আর যদি ট্রান্স অ্যালকিন হয়, দুটো আর গ্রুপ আর সেম অর ডিফারেন্ট, যা খুশি হোক, ডিফারেন্ট যা খুশি হতে পারে, ঠিক আছে? কি তৈরি হবে দেখো, এনএনসিওমার্স প্লাস মাইনাস বা ডিএল পেয়ার। সুতরাং দুটো কম্পাউন্ড তৈরি হবে। আর যদি এরকম হয় যে সিস অ্যালকিন, ঠিক আছে, যে সেম টু আর গ্রুপস, এখানে লিখছি যে টু আর গ্রুপস আর ডিফারেন্ট যদি হয় তাহলে এনএনসিওমার্স তৈরি হবে, এনএনসিওমার্স অর প্লাস মাইনাস পেয়ার বা ডিএল পেয়ার। অ্যান্টি অ্যাডিশনে জাস্ট অপোজিট, ঠিক আছে? অপোজিট মানে কি, সিস অ্যালকিনে যদি মেসো হয় সিন অ্যাডিশন হলে তাহলে অ্যান্টি অ্যাডিশন হলে উল্টোটা, মানে এনএনসিওমার তৈরি হবে, ঠিক আছে? মানে ক্রিস ক্রস। আর এখানেও তাই, যদি সিন অ্যাডিশনে এনএনসিওমার হয় তাহলে অ্যান্টি অ্যাডিশনে মেসো কম্পাউন্ড হবে। ওই দিকের কলামটা তোমরা পূরণ করে নাও। ইপক্সাইডের প্রিপারেশন সেকেন্ড যে নিয়ম বা সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে ফ্রম ক্লোরোহাইড্রিন। এই কম্পাউন্ডটাও তোমরা এর নাম জেনেছো কোথায়, ক্লাস 11-এ অ্যালকিন পড়ার সময়। এখন যদি আমরা এরকম একটা এক্সাম্পল দিই, ধরো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 মানে হচ্ছে প্রোপিনে আমরা যদি এরকম দিই ক্লোরিন আর H2O, বা অনেক সময় আমরা এরকমও বলে দিই যে HOCl দেওয়া হলো, এখান থেকে আমরা জানি যে Cl প্লাস তৈরি হয় আর OH মাইনাস তৈরি হয়, তাহলে মার্কোনিক অফ অ্যাডিশন হয়। মার্কোনিক অফ অ্যাডিশন হওয়ার ফলে কী হয় দেখো, CH2 OH মাইনাসটা এখানে যুক্ত হবে, এখানে ধরো OH যোগ হলো, আর এখানে ধরো Cl যোগ হলো। এবার ক্লোরোহাইড্রিন, তো এখানে ব্র্যাকেটে আমি লিখে দিই যে বেস ক্যাটালাইজড রিয়াকশান। এই ক্লোরোহাইড্রিনটা এর মধ্যে যদি আমি কোনো বেস যদি রিয়াকশান করাতে নিয়ে যাই, কোনো স্ট্রং বেস, অ্যালকোহলটা সবার আগে অ্যালকক্সাইড, অ্যালকোহলের হাইড্রোজেনটা আমরা জানি খুবই সামান্য আম্লিক হয়, অ্যাসিডিক হয়, তো ওইটা সবার আগে O মাইনাস হয়ে যাবে আর H+ ছেড়ে দেবে, সেটা এখান থেকে জল হয়ে যাবে আর কি। তো কম্পাউন্ডটা লিখলাম এরকম দেখো, CH2, এখানে ক্লোরিন। এইবার এই O মাইনাসটা কী করবে, এখান থেকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে এখানে, আর এই লিভিং গ্রুপ হিসেবে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আমরা এখানে লিখবো যে SN2 ব্যাক সাইড অ্যাটাক, তৈরি হবে কি H2C CH3, আর অক্সিজেনটা এই CH এর সঙ্গে কানেক্টেড, আর এখানে একটা নতুন বন্ড তৈরি হয়ে গেল, তাহলে এটা ইপক্সাইড হয়ে গেল।
তাহলে আমরা ক্লোরোহাইড্রিন থেকে ইপক্সাইড পেতে পারি, আর আর যেটা বললাম রিলেটিভ রিয়াকশন বা প্রিলিজাইভ রিয়াকশন, সেইখান থেকেও আমরা ইপক্সাইড পেতে পারি। ইপক্সাইডের প্রিপারেশন এই দুটোই রিয়াকশন করবো আমরা। আচ্ছা, এরপর হচ্ছে রিয়াকশন অ্যাসিড অ্যান্ড বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিস। আমরা প্রথমে আগে বেস ক্যাটালাইজড মানে বেসিক মিডিয়ামের রিয়াকশনটা বলছি। বেসিক মিডিয়ামে ইপক্সাইড কী করে রিয়াকশন করে। বেসিক মিডিয়ামে এটা অ্যাকচুয়ালি SN2 রিয়াকশন হয়, ঠিক আছে। বেসিক মিডিয়ামে রিয়াকশনটা হয় SN2 রিয়াকশন। কী হয় দেখো, আমরা সরাসরি এক্সাম্পল দিয়েই করি ব্যাপারটা। তো ধরা যাক এই দিকের কার্বনটা টার্সিয়ারি, এদিকেরটা প্রাইমারি, একটা এর সঙ্গে একটাই কার্বন যুক্ত আছে। তো SN2 অ্যাটাক যেহেতু, ধরো একটা বেস এখানে বা নিউক্লিওফাইল একটা খুব ভালো OMe মাইনাস বা OET মাইনাস, যাই হোক, নিউক্লিওফাইলটা সবসময় অ্যাটাক করবে লেস হিন্ডার্ড কার্বনে, না SN2 রেট প্রাইমারিতে বেশি, টার্সিয়ারিতে তো আর হবে না। তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোথায়? প্রাইমারি কার্বনে। এটা SN2 রিয়াকশান। এবার তাই যদি হয় তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, এই যে আচ্ছা এই বন্ডটা, এই নিউক্লিওফাইলটা যখনই এখানে অ্যাটাক করলো সঙ্গে সঙ্গে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এই কার্বনের সঙ্গে দুদিকে দুটো মিথাইল আছে, আর একটা অক্সিজেন থাকবে। তো অক্সিজেনটাকে আমরা লিখবো এদিকে O মাইনাস, ঠিক আছে। আর এইদিকে একটা কার্বন আছে, এইদিকে একটা কার্বন হলো, এই কার্বনের সঙ্গে কার্বনটা হবে OMe। সেই OMeর বন্ডটা আমরা লিখবো উপরের দিকে না, কিন্তু নিচের দিকে। খুব কেয়ারফুল থাকতে হবে এখানে। কেন নিচের দিকে লিখলাম? SN2 অ্যাটাক। তাহলে এইটা হচ্ছে লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপ যদি এদিকে থাকে তাহলে তার ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হবে, তো হ্যাঁ SN2 আর ব্যাক সাইড অ্যাটাক। তো ব্যাক সাইড যদি হয় তাহলে সব সময়তেই ও যখনই বেস ক্যাটালাইজড রিয়াকশন হবে, O মাইনাস যেদিকে আছে তার উল্টো দিকে অন্য দিকে OMe থাকবে। এটা যদি ড্যাশে থাকে এটা ওয়েজে থাকবে, ঠিক আছে, কারণ ব্যাক সাইড অ্যাটাক হয়েছে। তাহলে এক তো এটা যে দুটো জিনিস এখানে আমরা লিখে রাখবো, একটা হচ্ছে যে SN2 অ্যাটাক of nucleophile from backside occurs at less hindered carbon atom, ঠিক আছে, লেস হিন্ডার্ড কার্বন অ্যাটমে অ্যাটাক হবে। আর 2 নম্বর হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন হবে। ইনভার্সন হলো বলেই লিভিং গ্রুপ যেদিকে বেরিয়ে গেল তার অপোজিট ফেসে হচ্ছে নিউক্লিওফাইল। সেকেন্ড রিয়াকশান যদি আমরা এরকম দিই, যে ধরা যাক একই রকম একটা আছে, এখানে ধরা যাক একটা গ্রুপ আছে, আর এখানে আমি দিলাম ETO মাইনাস। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা স্টেপ হবে যেটা আমি বলিনি, ভুলে গেছি বলতে। সেটা হচ্ছে এখানে মিডিয়ামে তো জল আছে, এই জল থেকে প্রোটন নিয়ে এই O মাইনাসটা পরের স্টেপে OH হয়ে যাবে। তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট এরকম পাবো যে এখানে OH আর এখানে OMe, এটা ফাইনাল প্রোডাক্ট। তো এখানে একই রকমভাবে এটা লেস হিন্ডার্ড কার্বন, তো এখানে অ্যাটাক হবে। এখানে যদি অ্যাটাক হয়, আমি এদিক থেকে দেখাচ্ছি ব্যাপারটা, ETO মাইনাস এখানে অ্যাটাক করলো, এই বন্ড খুলে গেল। তাহলে কী হবে দেখো, এই যে বন্ডটা দাগটা দিলাম, এই যে কার্বনটা এখানে OET, আর এদিকে একটা বন্ড এদিকে নিচে আছে, আর একটা উপরে এখানে হচ্ছে O মাইনাস। পরের স্টেপে এখান থেকে OH হয়ে যাবে, আর এটা OET হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। যদি নিউক্লিওফাইল OH মাইনাস হয় তাহলে এটাও OH ভিসিনাল ডাইঅল তৈরি হয়ে যাবে। থার্ড এক্সাম্পল দেখো, OET, এই যেটা হচ্ছে ইপক্সাইড, তাহলে এই কার্বনে এবং এই কার্বনে দুদিকেই অ্যাটাক করতে পারে। এবার এখানে যদি একটা এক্সট্রা এরকম বন্ড থাকতো তাহলে আমরা বলতাম যে এটা লেস হিন্ডার্ড, তো এইদিকে অ্যাটাক হবে। এখন এটা তো নেই, সুতরাং দুদিকেই অ্যাটাক হওয়ার পসিবিলিটি সেম যদি হয় তাহলে প্রোডাক্ট কী তৈরি হবে দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইখানে অ্যাটাক হচ্ছে, তাহলে এই বন্ডটা খুলে যাবে। তাহলে এই যে এখানে O মাইনাস হয়ে যাবে, এই কার্বনে ওটা থাকবে যেটা এখানে O মাইনাস হবে, এবং পরবর্তী স্টেপে OH হয়ে যাবে। তাহলে আমরা এইখানে লিখবো OH আর এইখানে লিখবো OET, ঠিক আছে।
উল্টোটাও হতে পারে, মানে এখানে ওইটি এখানে ওইচ। এবার সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা আলাদা করে দুটো প্রোডাক্টের মানে আলাদা আইডেন্টিটি বুঝতে পারবো না। সেই কারণে আমরা কী করব, এটা স্টিরিও কেমিস্ট্রি দেখিয়ে দেবো। একবার দেখাবো যে এইটা ওয়েজে আছে আর এইটা ড্যাশে আছে, আর একবার এইটা দেখো, দুটো ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু অবশ্যই পসিবল, ঠিক আছে। কিন্তু আমি নর্মাল বন্ড দেখাই তাহলে দুটো ডিফারেন্ট প্রোডাক্ট বোঝানো যাবে না, তাহলে এই দুটো প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এইটা দেখো খুব, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। ট্রিকি মানে কি, দেখো এমনি তুমি যদি আর এস বের করতে চাও, এটা আর হবে, এটা আর হবে, ঠিক যেভাবে আমি একটু আগে বের করলাম, এটা আর এটা আর। এইবার দেখো রিয়াকশানটা কোথায় হবে, এই কার্বনে দেখতে পাচ্ছি মিথাইল ফিনাইল সব কিছু আছে, তাহলে এটা লেস ইন্ডার্ড, হাইড্রোজেন আর ডাইটেরিয়াম, তাহলে অ্যাটাকটা হবে এইখানে, এই বন্ডটা খুলে যাবে। আমরা কি বললাম, যেখানে অ্যাটাক হবে ওখানে ইনভার্সন হবে, ঠিক আছে। তাহলে ইনভার্সন যদি হয় কীভাবে লিখবো, দেখো এটা লিখবো আমরা এইভাবে, এইখানে পিএইচ আছে, এমই আছে, আর এই বন্ড খুলে গেলে এটা ও মাইনাস হয়ে ওএইচ হয়ে যাবে পরবর্তী স্টেপে, তা ওএইচ লিখলাম। আর এবার এই দিকটাতে আমি এখন মোটামুটি এমনি লিখে দিচ্ছি একটা কিছু, ও এমই অ্যাটাক করলো তো ও এমই লিখলাম, এখানে হাইড্রোজেন লিখলাম, এখানে ডাইটেরিয়াম লিখলাম। এইবার আমাকে নিজেকে জাজ করতে হবে যে এই যে কার্বনটা এইখানে ইনভার্সন হয়েছে না হয়নি, ঠিক আছে। এখানে ইনভার্সন হতেই হবে, কারণ যেহেতু এটা SN2 রিয়াকশান, আর এখানটায় কোনো রিয়াকশান হয়নি, সুতরাং এইখানটা এই জায়গাটাতে রিটেনশন হবে, অর্থাৎ এটা আরই থাকবে আর এই আরটা হয়ে যাবে এস। এখন সত্যি এটা এস হয়েছে কি না সেইটা আমাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমরা এটা ফিশার প্রজেকশন হয়ে গেছে এখন, আর যেহেতু sp3 কার্বন, এটা এখন আর এভাবে ওয়েজ ড্যাশ দিয়ে দেখানোর মানে নেই, কারণ দুখানা কাইরাল সেন্টার আছে। তাই এইবার ফিশার নর্মালি কেমন হয়, ফিশারের জেনারেল স্ট্রাকচার কেমন হয়, ফিশারে আমরা ভার্টিক্যাল লাইন একটাই দিই, এখানে দুখানা ভার্টিক্যাল লাইন আছে, ভার্টিক্যাল লাইন একটা দিই আর আমরা হরাইজন্টাল লাইন একাধিক দিতে পারি। আমরা নর্মাল যেরকম ফিশার আঁকি সেইটা এঁকে আমি দেখবো যে এটা ঠিক এঁকেছি কি না, ঠিক আছে। দেখো পিএইচ মিথাইল ওএইচ আছে, তা পিএইচ দিলাম, আচ্ছা এই মিথাইল আর এইচটাকেই আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানে মিথাইল দিলাম আর একদমই শেষে এইচ আছে, এইচ দিলাম, ফিনাইল আর ওএইচকে দিলাম একদিকে, আর এদিকে ওএমই আর ডি, তাহলে ডি আর ওএমই। এবার আমি দেখব যে এই কার্বনটা মানে আর আছে কি না দেখব। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এটা 1 নম্বর, ঠিক আছে। এখানে দেখো সেকেন্ড কার্বনে অক্সিজেন আছে, তাহলে এই নিচের পার্টটা হচ্ছে 2 নম্বর, ফিনাইল 3, মিথাইল 4, তাহলে এটা 1, নিচের এই বড় গ্রুপটা 2, তাহলে 1 2 3 মানে কিরম হচ্ছে ক্লকওয়াইজ, সুতরাং আর 4টা ভার্টিক্যালি আছে, সুতরাং এটা আর হয়ে গেল, সমস্যা নেই, ঠিক আছে, এটা আর হয়ে গেছে। এবং এই কম্পাউন্ড এই পার্টিকুলার স্টিরিও সেন্টারটা দেখি, এই স্টিরিও সেন্টারটাতে এখানেও দেখো ওএমই 1, ওপরের গ্রুপটা 2, ডয়টেরিয়াম 3, এটা 4, তাহলে ওএমই 1 ওপরে 2, তারপরে এদিকে 3, মানে আমি 1 থেকে 2 থেকে 3 মানে অ্যান্টি ক্লকওয়াইজ আসছি উইথ 4th অ্যাজ ভার্টিক্যাল, সুতরাং এটা হয়ে গেল এস, ঠিক আছে। তাহলে আমি যেটা করব, মানে আমরা সেফ থাকার জন্য যেটা করব, যখনই এরকম ইপক্সাইড দেওয়া থাকবে এবং এখানে SN2 অ্যাটাক হচ্ছে, আমরা প্রোডাক্টটাকে এইভাবে লিখবই না, আমরা প্রোডাক্টটাকে লিখবো এইভাবে নর্মাল, মানে অ্যাকচুয়াল যেরকমভাবে ফিশার লেখে সেইভাবে ফিশার লিখে আমরা প্রোডাক্ট লিখবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টারটাতে আরটা আর রয়ে গেছে এবং এই সেন্টারে এই আরটা এস হয়ে গেছে, মানে ইনভার্সন হয়ে গেছে, সুতরাং এটা হচ্ছে কারেক্ট প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টটা এইখান থেকে আমি আর এস বের করলে সেটা ভুল হয়ে যাবে, কারণ ফিশার প্রজেকশন এইভাবে লেখে না, এইভাবে লেখে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করবো, ঠিক আছে। আশা করা যায় বোঝাতে পারলাম কি বললাম। আচ্ছা, এবার লাস্ট হচ্ছে ইন অ্যাসিড মিডিয়াম SN1 টাইপ রিয়াকশান। দেখো আমরা বেসিক মিডিয়ামটাতে বলছিলাম SN2 রিয়াকশান, SN2 টাইপ বলছিলাম না, ডিরেক্টলি ওটা SN2ই হচ্ছিল। এখানে আমরা বলছি SN1 টাইপ, মানে SN1-এর মতন। কি হয়, ইন দ্য ফার্স্ট স্টেপ প্রোটোনেশন অফ ইপক্সাইড অকার্স, দিস ইজ অ্যান অ্যাসিড বেসড রিয়াকশান, হেন্স ফাস্ট। প্রথম স্টেপে ইপক্সাইডের প্রোটোনেশন হয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল 1। দেখো এটা হচ্ছে ইপক্সাইডের প্রথমে প্রোটোনেশন, যেহেতু আমরা অ্যাসিড মিডিয়াম বলছি, তাহলে এই অ্যাসিড কী করবে, অক্সিজেন তার লোন পেয়ারটা অ্যাসিডকে ডোনেট করবে,
এবং অক্সিজেনটা প্রোটোনেটেড হয়ে যাবে, OH প্লাস হয়ে গেল। হ্যাঁ, OH প্লাস হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেপে কী হচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক্স অ্যাট মোর ক্রাউডেড কার্বন অ্যাটম। এই যে মোর ক্রাউডেড কার্বন, এটা ডান দিকটা, তো নিউক্লিওফাইল এই মোর ক্রাউডেড কার্বনেই হচ্ছে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে যাবে। ঠিক আছে, এই বন্ডটা খুলে গেল। মোর ক্রাউডেড কার্বনে অ্যাটাকটা কেন হবে, লেস ক্রাউডেডে কেন হবে না? কারণ হচ্ছে, আচ্ছা আমি নিউক্লিওফাইলটা এরকম না দেখিয়ে আমি ডিরেক্টলি এরকম দেখাই যে H প্লাস, তো অ্যাকচুয়ালি H প্লাস আর জল, মানে জল এখানে নিউক্লিওফাইল। ঠিক আছে, অ্যাসিড হচ্ছে শুধুমাত্র প্রোটোনেশন ঘটাচ্ছে। নিউক্লিওফাইলের মাথায় নেগেটিভ চার্জ দিলে আবার মনে হতে পারে যে ওটা একটা স্ট্রং নিউক্লিওফাইল, অ্যাকচুয়ালি উইক নিউক্লিওফাইল। জল এর অ্যাটাক হচ্ছে, তো জল হচ্ছে তার লোন পেয়ারটা ডোনেট করলো এখানে। উইক নিউক্লিওফাইল প্রথম কথা SN1 রিয়েকশন করে আমরা জানি। দ্বিতীয় কথা, এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এটা মোর ক্রাউডেড। যদি এরকম হতো যে এই OH প্লাস মানে SN1-এ কী হয়, লিভিং গ্রুপ আগেই বেরিয়ে চলে যায়, তাহলে এই যে বন্ডটা এইটা হচ্ছে লিভিং গ্রুপের বন্ড সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে এই বন্ড যদি আগেই ভেঙে যেত তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হতো। তাহলে কার্বোক্যাটায়ন এখানে তৈরি হলে সেটা স্টেবল হতো, কারণ এটা টারশিয়ারি কার্বন। যদি এরকম হতো যে এই দিকের বন্ডটা ভেঙে যাচ্ছে অ্যাজ এ লিভিং গ্রুপ, তাহলে এইখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হতো, এটা কার্বোক্যাটায়নটা লেস স্টেবল। সুতরাং মোর ক্রাউডেড কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক সেই কারণেই হবে যে যদি এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হতো তাহলে এটা বেশি স্টেবল হতো। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আমরা জানি 321, টারশিয়ারি সব থেকে বেশি, তারপরে সেকেন্ডারি, প্রাইমারি সব থেকে কম, তার থেকেও কম হচ্ছে মিথাইল। তাহলে বলছে নিউক্লিওফাইল অ্যাটাক্স অ্যাট মোর ক্রাউডেড কার্বন অ্যাটমস বিকজ হ্যাড কার্বোক্যাটায়ন বিন ফর্মড, যদি কার্বোক্যাটায়ন তৈরি হতো, ইট উড হ্যাভ বিন অ্যাট মোর ক্রাউডেড কার্বন অ্যাটম, তাহলে সেটা মোর ক্রাউডেড কার্বন অ্যাটমেই হতো। তো সেই জন্য আমরা বলছি SN1 টাইপ, একদম এক্স্যাক্টলি SN1 নয়। আর লাস্টে বলছি যে সিন্স কার্বোক্যাটায়ন ইজ নট ফর্মড, কার্বোক্যাটায়ন তৈরি হয়নি কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার মতন রিয়াকশানটা হচ্ছে SN1 টাইপ। তো কার্বোক্যাটায়ন তৈরি হলে আমরা জানি কি হয়, SN1 রিয়াকশানে বহুত রিটেনশন, ইনভার্সন সবই হয়, সেই কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টও হতে পারে। তাহলে যেহেতু এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে না ফাইনালি, তার আগেই নিউক্লিওফাইল অ্যাটাক করছে, সেই জন্য রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, লিভিং গ্রুপ যেদিকে আছে তার অপোজিট দিক থেকেই অ্যাটাক হওয়ার সম্ভাবনা, কারণ ওই দিক থেকে অ্যাটাক হতে পারবে না, দুইটা স্টেরিক্যালি হিন্ডার্ড। সুতরাং বিপরীত দিক থেকে যেহেতু অ্যাটাক হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক, তাই ইনভার্জন অফ কনফিগারেশন টেক্স প্লেস। ঠিক আছে, তাহলে এইবার কী হবে দেখো, তাহলে এই বন্ডটা যদি ভেঙে যায়, এখানে ওপরের দিকে থাকলো OH, এই যে এইটা OH, এটা হচ্ছে এই কার্বনটা, হচ্ছে এই কার্বনটা, আর এই যে এই কার্বনে দেখতে পাচ্ছ, এই কার্বনে দুটো মিথাইল আর একটা, এটা অ্যাকচুয়ালি প্রথমে OH2 প্লাস হবে, ফাইনালি OH হয়ে যাবে। তাই এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা ওদিকে আর একটা এদিকে, উল্টো দিকেই আমার দিতে হবে, যেহেতু ওই দিকটাতে লিভিং গ্রুপ, তাহলে ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়েছে, তাই এটা অপোজিট ফেসে দেখানো হলো। তাহলে এই হচ্ছে মোটামুটি রিয়াকশান। তাহলে আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্জন অফ কনফিগারেশন টেক্স প্লেস। তার মানে আমরা SN2 রিয়াকশানে বেসিক মিডিয়ামের লাস্ট যে রিয়াকশানটা করলাম, সিমিলার রিয়াকশান কিন্তু যদি অ্যাসিড মিডিয়ামেও হয় তাহলে ওই একই প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল লাস্ট এখানে দেখিয়ে দিই, একই রকম। যদি এটা এরকম হয় যে একটাই বন্ড এখানে আছে, এবার ধরো এরকম দিল যে H প্লাস অবলিক H2, ঠিক আছে, কী তৈরি হবে, এইটুকু দেওয়া থাকলো তাহলে H প্লাস অবলিক H2। তাহলে আমাদের এটা লিখতে হবে যে এইখানে একটা OH হয়ে গেল, আর এদিকে একটা OH, এই হয়ে গেল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এইখানে এসে আমরা ইপক্সাইডের অ্যাসিড ক্যাটালাইজড আর বেস ক্যাটালাইজড রিয়াকশন শেষ করলাম, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট 11 অ্যালকোহল ফিনল ইথার কমপ্লিট হলো। তাহলে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।